সুপ্রিয় শিক্ষার্থী, পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরমানুল্লাহ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কুন্ডেশ্বরী গার্লস কলেজ, স্নাতক ও আবাসিক, রাউজান, চট্টগ্রাম। আজকের পাঠ পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অধ্যায় 10। এই অধ্যায়ের নাম হলো নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। আমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ 2021 সালের পরীক্ষার্থীদের, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমরা প্রথম থেকে প্রায় 3-4টা অধ্যায় যেগুলো দিয়েছে ওগুলা প্রায় পড়েছি, কিন্তু এই 10ম অধ্যায়টা আমরা কখনো ক্লাস করি নাই। এই জন্য এই 10ম অধ্যায়ের পাঠটা আমি শুরু করছি। এই 10ম অধ্যায়টি সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রয়েছে। এই 10ম অধ্যায়টি আগে একটা ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। চলো আমরা ছবিগুলো দেখি। ছবিগুলোতে দেখতেছি যে কতগুলো পঙ্গু লোক সে অন্য একটা যান বা বাহনের মাধ্যমে সহযোগিতা নিয়ে চলছে। ঠিক একই ধরনের দৃশ্য আমরা দেখতেছি। এখানে অনুরূপ একজন অঙ্কন করতেছে, তার 2 হাত নাই, সে 2 হাতের যে ঘোড়ালি আছে সেটা দিয়ে লিখতেছে, অপর একজনকে আর অন্যজনেরা সহযোগিতা করে নিয়ে যাচ্ছে। ঠিক আরেকটা দেখছি আমরা, এটা চোখে দেখে না, যারা অন্ধ। তাহলে এই সব সমস্যাগুলো আমাদের যে শারীরিক কারণে হয়, এই সমস্যাগুলো ও তার কি কি কারণে এই সমস্যাগুলো হয়, এদেরকে কি বলে, এবং এরা এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় কি, আজকে সেগুলা শিখব। তাহলে আজকের পাঠ কি হতে পারে? প্রতিবন্ধীজনিত সমস্যা ও সমাধানের উপায়। তাহলে পাঠটা তোমরা পেয়েছো সবাই, বই খুলো। এটা তোমাদের এই 10ম অধ্যায়টা সংক্ষিপ্ত সিলেবাস 21 সালের পরীক্ষার্থীদের জন্য রয়েছে। এই অধ্যায়টি অবশ্যই পড়তে হবে এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। তাহলে আমরা আজকের পাঠ হলো প্রতিবন্ধীজনিত সমস্যা ও সমাধানের উপায়। আজকের এই পাঠ থেকে তোমরা প্রতিবন্ধিতার কারণ, প্রতিবন্ধীজনিত সমস্যা ও সমাধানের উপায়, এই 3টে জিনিস তোমরা আজকে ব্যাখ্যা করতে পারবা। প্রতিবন্ধিতার কারণ, এই কি কি কারণে এই মানুষ প্রতিবন্ধী হয়, আমরা এই কারণগুলো, সম্ভাব্য কারণগুলো বিভিন্ন লেখক, বিভিন্ন এই স্বাস্থ্যবিজ্ঞানীরা যে কারণগুলো লিখছে সেগুলো আমরা আজকে পড়ব। প্রথমত, রক্তের সম্পর্ক রয়েছে এমন কাউকে বিয়ে করলে তাদের সন্তান সন্ততি এই ধরনের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে, প্রতিবন্ধী হতে পারে। যেমন রক্তের সম্পর্ক হলো মায়ের দিক দিয়ে, বাবার দিক দিয়ে, যেমন চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন। মায়ের দিক দিয়ে হলো মামাতো বোন, খালাতো বোন ইত্যাদির সাথে যদি বিয়ে হয়, সন্তান সন্ততি এরকম অনুরূপ প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর, উচ্চ মাত্রায় জ্বরের কারণে কোনো লোক, সন্তান, কোনো শিশু কিংবা বয়স্ক লোকের যদি উচ্চ মাত্রায় জ্বর হয় এবং সেই অনুযায়ী চিকিৎসা না হয়, ফলে যে কোনো ধরনের পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর, মস্তিষ্কের কিছু কিছু ইনফেকশন বা টিউমার হবার কারণে, মস্তিষ্কে যদি, ব্রেইনের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় অথবা যদি কোনো ছোট বা বড় টিউমার হয়, তার কারণে সে এই ধরনের কোনো একটা পঙ্গু হতে পারে, প্রতিবন্ধী হতে পারে। গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাব ঘটলে, একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি মায়ের অপুষ্টি ঘটে, তখন সেই সন্তান পঙ্গু বা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে দেখতেছি 5 নম্বরে দেখতেছি, জন্মের পর থেকে মা ও শিশুর পুষ্টির অভাব ঘটলে, যদি জন্মের পর মা এবং শিশু, মা
তার শিশুকে দুধ পান করায়। এই অবস্থায় যদি মাও অপুষ্টিতে ভোগে এবং ফলে শিশুও অপুষ্টিতে ভোগে, তাহলে সেই সন্তান কোনো না কোনো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। 6, ভিটামিনের অভাবে। আমরা কয়েকটি ভিটামিন আছে যেগুলো এই মানুষের দরকার, সেই ধরনের কোনো ভিটামিনের অভাব ঘটলে মানুষের দেহে যে কোনো ধরনের একটা প্রতিবন্ধিতা সৃষ্টি হতে পারে, যেমন চোখে কম দেখতে পারে বা এ জাতীয়। 7 নম্বরে আমরা দেখতেছি কি আয়োডিনের অভাব। এই আয়োডিনটা আমরা একটা উপাদান, খাদ্য উপাদান, যেটা লবণের মধ্যে থাকে, যেমন সামুদ্রিক লবণ আয়োডিন থাকে, এবং যে লবণগুলোতে আয়োডিন থাকে না সেখানে আয়োডিনগুলো যুক্ত করে খাওয়া হয়। এই আয়োডিনের অভাব হলে যে কোনো একটা এই প্রতিবন্ধিতা সৃষ্টি হতে পারে। 8 নাম্বার দেখলাম আমরা কি গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে মা কোনো ধরনের কড়া ওষুধ গ্রহণ করলে, অর্থাৎ সন্তান গর্ভে হওয়ার প্রথম 3 মাসের মধ্যে একেবারে ছোট থাকা অবস্থায় যদি কড়া ধরনের কোনো ওষুধ গ্রহণ করে, অথবা কীটনাশক বা বিষ গ্রহণ করে, অথবা রাসায়নিক দ্রব্য খেয়ে ফেললে, তখন এই সন্তান এই ধরনের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেখতেছি গর্ভাবস্থায় মায়ের বিশেষ হাম এক ধরনের রোগ। এই হাম নামের এই রোগটা যদি মায়ের হয়ে থাকে, ফলে ওই সন্তানেরও এই প্রতিবন্ধিতা হতে পারে। এরপরে আমরা 10 নাম্বারটা দেখতেছি। 10 নাম্বারে দেখি গর্ভধারিণী মায়ের হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা বা ডায়াবেটিস থাকলে, কোনো হৃদরোগের বা হার্টের কোনো সমস্যা থাকলে, অথবা ডায়াবেটিস থাকলে, তাহলে ওই সন্তান কি হতে পারে, প্রতিবন্ধী হতে পারে। 11 নাম্বার গর্ভধারিণী মায়ের মদ পান, ধূমপান, তামাক পাতা ব্যবহারের অভ্যাস বা আসক্তি থাকলে, তাহলে মা যখন সন্তান গর্ভধারণ করে, সেই মায়ে যদি কোনো ধরনের নেশা বা মদ পান করে থাকে, ধূমপান করে থাকে, তামাক জাতীয় পাত ইত্যাদি খেয়ে থাকে, তাহলে সন্তানের কি হতে পারে, সমস্যা হতে পারে। 12 নম্বরে আমরা দেখতেছি অপ্রশিক্ষিত ধাত্রী বা ডাক্তারের দ্বারা প্রসব করানোর কারণে নবজাত শিশু মাথায় আঘাত প্রাপ্ত হলে। আমরা জানি গ্রামের মধ্যে এটা অতীতি ছিল, যদি অপ্রশিক্ষিত প্রশিক্ষণ নেয় নাই এমন কোনো ধাত্রী বা ডাক্তার যদি কোনো সন্তানকে প্রসব করানোর সময় থাকে, তখন ওই সন্তানটা, ওই শিশুটা যদি মাথায় আঘাত পায়, তখন ওই শিশু এই ধরনের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। 13 নম্বরে আমরা দেখতেছি জন্মের সময় প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দিলে, সেই সময়ে যদি কোনো অক্সিজেন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, সেই পরিমাণ যদি অক্সিজেন না পায়, তখন যে কোনো একটা সমস্যা হতে পারে। আমরা মোট 13টি দেখলাম। এরপরে আর কয়েকটা দেখি। 14 নাম্বার দুর্ঘটনার কারণে, যে কোনো সড়ক দুর্ঘটনা বা এই জাতীয় বৈদ্যুতিক দুর্ঘটনা ইত্যাদি কোনো দুর্ঘটনা ঘটলে সেই প্রতিবন্ধী হতে পারে। 15 নম্বরে আমরা দেখতেছি পঙ্গুত্ব নিয়ে জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণের সময় যদি হাত, পা বা কোনো একটা দেহের অংশ যদি পঙ্গু হয়ে থাকে, তখন সে প্রতিবন্ধী হয়। 16 নাম্বার আমরা সব শেষে চলে আসছি। প্রায় 16টি কারণ আমরা দেখতেছি পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, রিকেটস ইত্যাদি রোগের কারণে, ইত্যাদি রোগ যদি ছোটকালে হয়ে থাকে কোনো শিশুর, তখন সেই শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা মোট 16টি কারণ দেখলাম। আশা রাখি তোমরা এই 16টি কারণ দেখবে। তাহলে প্রতিবন্ধী কি কারণে হয়, এর আগের পাঠে আমরা শিখছি প্রতিবন্ধী কি, আজকে এখন দেখলাম প্রতিবন্ধী কি কি কারণে হয়। এই কারণগুলো দেখার পরে আমরা এই বিষয়গুলোতে কি থাকবো, সবসময় সচেতন থাকবো এবং অপরকেও সচেতন করব, যাতে এই কারণগুলো থেকে আমরা সতর্ক থাকি। এবার প্রতিবন্ধীজনিত সমস্যা, একজন লোক যদি প্রতিবন্ধী হয় সমাজে, তার কি কি সমস্যা হয়, বা এই প্রতিবন্ধী যারা আছে তাদের কি কি সমস্যা তারা ভোগ করতেছে। যে দেহ ও মনের সাহায্যে মানুষ কর্মতৎপর হয়, তা যদি বিকল হয়, তাহলে মানব জীবনে নেমে আসে হতাশার অমানিসা। অর্থাৎ যে দেহ মনের সাহায্যে মানুষ কর্মতৎপর হয়,
যদি সেখানে কোনো একটা কি হয়, বিকল হয়ে যায় যে কোনো একটা অংশ, তখন সেই হতাশা নেমে আসে। অনেকের জন্য প্রতিবন্ধী জীবনকে অভিশাপগ্রস্ত বলে মনে ভাবেন, অর্থাৎ প্রতিবন্ধী হওয়া মানে যেন এটা একটা অভিশাপ। প্রতিবন্ধীরা হতাশায় নিমজ্জিত হন, তারা সারাটা জীবন অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। তাদেরকে অন্যজনকে সাহায্য করতে হয়, অন্যজনের সাহায্য ছাড়া চলতে পারে না। এক সময় যখন তাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন এই প্রতিবন্ধীরা আরো অসহায় হয়ে পড়েন। সাধারণত কোনো একটা প্রতিবন্ধী সন্তানকে তার পিতা মাতা সাহায্য করে থাকে, কিন্তু যখন পিতা মাতাও চলে যায়, তারা যেন অসহায় হয়ে পড়েন। এরপরে দেখতেছি এই সমস্যাগুলো কি কি। প্রথমে দেখতেছি কি, শিক্ষা ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষা সবথেকে অবহেলিত বিষয়। শিক্ষাক্ষেত্রে প্রবেশে তাদেরকে বহু সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন কোনো পায়ে পা হারানো কোনো লোক, অথবা হাত অঙ্গহানি, অথবা চোখে দেখে না, অথবা শ্রবণ শক্তি বা কানে শুনে না, এই ধরনের কোনো ব্যক্তি যদি হয়, তাহলে তার শিক্ষা বা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অনেকটা কষ্টের। ব্যক্তি, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অজ্ঞতা ও নেতিবাচক মনোভাবের কারণে প্রতিবন্ধী শিশুরা শিক্ষাক্ষেত্রে অবহেলিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ চালু এবং ব্রেইল সামগ্রী, ব্রেইল বই চালু ও সহজলভ্য করতে পারলে প্রতিবন্ধী শিশু শিক্ষার সুযোগ পাবে। আমাদের দেশে এইসব বিষয়গুলো অতিমাত্রায় নাই, উন্নত দেশগুলোতে রয়েছে, তাই এগুলো করলে কিছুটা শিক্ষার সুযোগ পায়। 2 নম্বরে দেখছি কর্মসংস্থানে, যেখানে বেকারত্ব একটি প্রধান সমস্যা আমাদের দেশের মতো দেশগুলোতে, সেখানে প্রতিবন্ধীদের পেশা বা কর্মসংস্থানের সুযোগ ও সীমিত। এখানে তাদের কর্মসংস্থানটা আশা করা কঠিন। অনেক ক্ষেত্রে তাদেরকে যদি অনেকে পেয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে কর্মস্থলে প্রাপ্ত সম্মান ও বেতন দেওয়া হয় না, সামান্য বেতন দেওয়া হয়। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রতিবন্ধীদেরকে কাজ বা চাকরি থেকে ছাঁটাই করা হয়। কর্মক্ষেত্রে প্রতিবন্ধীরা সমান হারে সুবিধা ও মজুরি পায় না। তাহলে এদের কর্মসংস্থানে কি কি সমস্যা আমরা দেখলাম। এরপরে মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, তাদের প্রতি সমাজের মানুষ সামাজিক ও মানসিক সমস্যায় ভুগে থাকে। প্রতিবন্ধীরা, সমাজের মানুষ প্রতিবন্ধীদের অপায়া মনে করে, অর্থাৎ ভাগ্যহীন মনে করে। প্রতিবন্ধীর মুখ দর্শনকে অমঙ্গল ও অশুভ মনে করে। কোথাও যাওয়ার সময় যদি এই ধরনের কোনো প্রতিবন্ধী লোককে দেখে, তখন এটা মনে করে অমঙ্গল। পরিবারের অন্য সুস্থ সদস্যদের মতো সামাজিক আচার অনুষ্ঠানে তারা যেতে পারে না, তাদেরকে নিয়ে যাওয়া হয় না। 4 নাম্বার সমস্যাটা বিবাহজনিত সমস্যা। প্রতিবন্ধী কিশোরী ও মহিলাদের সম্পর্কে আমাদের সমাজে বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদেরকে অসহায় করে তোলে। আমরা এই প্রতিবন্ধী মেয়ে যদি হয় বা মহিলা, তখন সমাজ তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে, এটা তাদেরকে অসহায় করে তোলে। এই 2-4 জন ধনী মানুষ তাদের প্রতিবন্ধী মেয়েদেরকে প্রচুর যৌতুক প্রদান করে বা ঘর জামাই রেখে পাত্রস্থ করে থাকেন, কিন্তু সবার ভাগ্যে এটা জুটে না। তাহলে এটা একটা বড় সমস্যা। এরপরে আমরা আরেকটি সমস্যা দেখছি, 5 নম্বর সমস্যা হলো যৌন নির্যাতন। প্রতিবন্ধী কিশোরী ও মহিলারা বাধা দিতে না পারার কারণে বেশিরভাগ সময় যৌন নির্যাতনের শিকার হয়। এজন্য তারা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগে। বাংলাদেশে প্রতিবন্ধী নারীদের উপর যৌন নির্যাতনের হার অত্যন্ত ভয়াবহ। তাহলে আমরা এই 5 নাম্বার সমস্যাটা দেখলাম। পরে 6 নাম্বার সমস্যা হলো কুসংস্কার ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। তাহলে এই কুসংস্কার ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পূর্ণরূপে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এমনকি নিজ পরিবারেও প্রতিবন্ধীরা অযত্ন ও অবহেলায়
মানুষ হন। পরিবারের অন্যান্য শিশুদের থেকে তাদেরকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা বঞ্চনার শিকার হয়। তাদেরকে সেই সুস্থ সন্তানটির মতো কাপড় দেওয়া হয় না, খাদ্য দেওয়া হয় না, কোনো প্রকার বেঁচে থাকার জন্য দেওয়া হয়, সেরকম বাসস্থান নাই, সেরকম চিকিৎসা দেওয়া হয় না। এরপরে যে 7 নাম্বার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সমস্যা। বিশেষ জনগোষ্ঠীর একটি বড় সমস্যা হচ্ছে এই প্রতিবন্ধী জাতির সমস্যা হচ্ছে তাদের জন্য যে রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থাকে তারও আবার অপব্যবহার হয়। রাষ্ট্র বিভিন্ন বাজেট করে এই প্রতিবন্ধীদের জন্য অনেক টাকা বরাদ্দ করে থাকে, কিন্তু সরকারি কিছু ভাতা চালু থাকলেও তারা তা পায় না। ফলে সিংহভাগ প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি বেছে নেয়। এছাড়া প্রতিবন্ধীরা মানবাধিকার ও সংশ্লিষ্ট বিষয় থেকেও বঞ্চিত হয়। একজন মানুষ হিসেবে যে যে সুযোগ সুবিধা তার পাওয়া দরকার সেগুলো থেকেও বঞ্চিত হয়। 8 অতএব আমরা প্রায় 60টি সমস্যা এখানে তুলে ধরছি। এর বাইরেও অনেক সমস্যা রয়েছে, এগুলো নিজের থেকে পারবে, বই পড়বে, বই থেকে। সুতরাং এই প্রতিবন্ধীরা সমাজে সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না, চাকরি বা উৎপাদন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না, এমনকি নিজেদের যত্নটুকু নিজেরা নিতে পারে না। পরনির্ভরশীলতায় যেন তাদের অদৃষ্ট লেপে, তারা সকলের করুণা ও উপহাসের পাত্র হয়ে পড়েন। এ যেন এক দুর্বিষহ জীবন। তাহলে আমরা প্রতিবন্ধীদের এই সমস্যাটুকু এই ছোট্ট পাঠের মধ্যে অনেক কিছু পেলাম। এবার যাচ্ছি আমরা এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা সমাধান করতে পারি, কিছু কিছু সমস্যা কিভাবে সমাধান করা যায়। প্রতিবন্ধীরা আমাদের ওই ভাই, কারো বোন বা কারো সন্তান, তারা আমাদের ওই আপনজন। তাদের প্রতি আমাদের নিম্নলিখিত ক্ষেত্রে নজর দিতে হবে। তাদের জন্য আমরা কি কি করতে পারি, বা প্রতিবন্ধী যাতে না হয় সেই দেওয়ার জন্য কি করতে পারি, আর যদি প্রতিবন্ধী হয়ে যায় তখন তাদের জন্য কি করতে পারি। 1. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সদয় হতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। পঙ্গুত্ব বা অঙ্গহানিকে আল্লাহর অভিশাপ, গজব বা আল্লাহ প্রদত্ত মনে না করে এর চিকিৎসা করা, প্রতিকার ও প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে এই প্রতিবন্ধী না হয়। সেই কারণগুলো যে আমরা দেখছি সেখান থেকে ওই কারণগুলো যাতে আমাদের না ঘটে সে ব্যবস্থা করতে হবে। 2. বেপরোয়া যানবাহন পরিচালনার জন্য কঠোর শাস্তির বিধান এবং তা কার্যকর করতে হবে। পথচারীদেরকে রাস্তা পারাপারের সময় ওভারব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা অতিক্রম, রাস্তার নির্দিষ্ট দিক ধরে সাবধানে চলাচল করার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ এই যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটলে আমরা কি হয়, পঙ্গু হয়ে যায়, এই প্রতিবন্ধী হয়ে যায়, হাত পা ভেঙে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায় বা একেবারে অচল হয়ে এই পঙ্গুত্ব বরণ করে। এই জন্য এই সাবধান হতে হবে। 3 নাম্বার, আমরা 3 নাম্বারে কি দেখছি, কল কারখানাকে ঝুঁকিমুক্ত রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কল কারখানায় যারা কাজ করে সেখানে ঝুঁকি মুক্ত করতে হবে। 4 নাম্বারে দেখি, গর্ভকালীন কিংবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেন আঘাত প্রাপ্ত না হয় সেদিকে মাকে সাবধানী হতে হবে। সন্তান প্রসব করানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স বা ধাত্রীর সাহায্যে ও পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় মায়ের প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিকর খাবার দিতে হবে, যেহেতু গর্ভকালীন সময়ে এই সমস্যাগুলো হলে পরে সন্তান প্রতিবন্ধী হয়। 5 নম্বরে আমরা দেখি কি করা যায়। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পাঠক্রম এবং সমাজ ও পরিবার ভিত্তিক বিশেষ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা বর্তমান সরকার মাধ্যমিক স্তরে ব্যাপকভাবে নিচ্ছে এবং শিক্ষকদেরকে অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে। 6 নম্বরে আমরা দেখতেছি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রীদের ব্রেইল পদ্ধতির শিক্ষাদান চালু করতে হবে। যারা অন্ধ, চোখে দেখে না, তাদের একটা পদ্ধতি আছে যেটাকে ব্রেইল পদ্ধতি বলে। ওই ব্রেইলের সেই উপাদানগুলো শিক্ষা প্রতিষ্ঠানে রেখে তাদের শেখাতে হবে। 7 নম্বরে নিরাপদ পানি ও আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবরাহ করতে হবে। পানি নিরাপদ হতে হবে এবং আয়োডিনযুক্ত লবণ সরবরাহ করতে হবে। 8 নম্বরে শিশুর জন্ম হওয়ার আগে ও জন্মোত্তর, জন্মের পরে সেবা প্রদান সম্পর্কে মা বাবাকে সচেতন করে তুলতে হবে। শিশু অবস্থায় রোগ প্রতিরোধ টিকা, ইনজেকশন দিতে হবে। এরপরে 9 নম্বরে দেখি, প্রতিবন্ধীদের জন্য উপযোগী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি সহ সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে। তাহলে এই উপযোগী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তারা কিন্তু অনেক প্রতিবন্ধী বর্তমানে কম্পিউটার চালাতে পারে, হাতের কাজ, পায়ে সমস্যা হলে হাতে কাজ করতে পারে, হাতে সমস্যা হলে পায়ে করতে পারে। এরকম অনেক প্রতিবন্ধী রয়েছে যারা অনেক মেধার অধিকারী, তাই তাদেরকে এই ধরনের কাজ করার ব্যবস্থা করতে হবে। 10 নম্বরে দেখতেছি, প্রতিবন্ধীদের প্রতি পরিবার, সমাজ, রাষ্ট্র ও এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, পরিবার, সমাজ, রাষ্ট্র, এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাদেরকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। 11 নম্বরে আমরা প্রায় শেষ পর্যায়ে, বিশেষ চাহিদার জনগোষ্ঠী বা প্রতিবন্ধীদের চিকিৎসাগত সহযোগিতা, চিকিৎসা, পুনর্বাসন, প্রযুক্তিগত, বৃত্তিমূলক ও সামাজিক পুনর্বাসনের জন্য সরকার ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের চিকিৎসা সংক্রান্ত, পুনর্বাসন সংক্রান্ত প্রযুক্তি, যেমন বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির কাজ, অনলাইনের কাজ, তারপর বৃত্তিমূলক শিক্ষা বা কোনো কাজ যেটা প্রশিক্ষণ দিয়ে করানো যায়, যেমন কাপড় সেলাই কাজ, তার বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতের কাজ ইত্যাদি শেখানো এবং পুনর্বাসন এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সবশেষে বলতে হয়, এই প্রতিবন্ধিতাকে আল্লাহর গজব, অভিশাপ ইত্যাদি না ভেবে এগুলোর চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধে সজাগ হতে হবে। এগুলোকে আল্লাহর গজব বা অভিশাপ এরকম মনে না করে এগুলা প্রথম দিকেই চিকিৎসা করানো, এটা প্রতিকার করা, এটা প্রতিরোধ, অর্থাৎ যে কারণগুলো দেখছি আমরা সেই অনুযায়ী, যেমন মাকে, গর্ভধারণী মাকে পুষ্টিকর খাবার দেওয়া, জন্মের সময় সাবধানে প্রশিক্ষিত ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসব ইত্যাদি ক্ষেত্রে সজাগ থাকতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে প্রতিবন্ধীদের উন্নয়ন কল্পে জাতীয় প্রতিবন্ধী ফোরাম গঠিত হয়েছে। এই ফোরাম জাতীয় নীতিমালা প্রণয়ন করছে। 2006 সালের 13 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ 61তম অধিবেশনে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করছে। অন্ধদের জন্য টঙ্গীতে গড়ে উঠেছে জব ওরিয়েন্টেড সেন্টার, বাংলাদেশের টঙ্গীতে। ঢাকা, দেশের অনেক জায়গায় বুবা ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। আমাদের সবার উচিত দয়া, করুণা ও অবহেলা প্রদর্শন না করে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, তাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু একটা করা, অর্থাৎ তাদেরকে কর্মী হিসাবে জনশক্তিতে রূপান্তর করা। সুতরাং আজকের এই পাঠে আমরা প্রতিবন্ধিতার কারণগুলো দেখছি, প্রতিবন্ধীজনিত সমস্যা ও সমাধানের উপায় আমরা জানতে পারলাম। এরপরে এই প্রশ্নগুলো তোমরা খাতায় লেখো। এই পাঠটা দেখার সাথে সাথে তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও খাতায়। লেখার পরে উত্তরগুলো লিখবে, লিখার পরে তোমার পাঠ্য বই খুলে সেটার সাথে মিলে দেখো। 1 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধিতার 10টি কারণ। তুমি 10টি কারণ লিখবা। আমরা অনেকগুলো কারণ, প্রায় 16টি কারণ দেখছি, সেখান থেকে 10টি মনে পড়লে সেই 10টা লিখবা। এরপরে প্রতিবন্ধীজনিত 5টি সমস্যা, আমরা এখানে প্রায় 8টি 9টি মতো সমস্যা দেখছি, সেখান থেকে তোমরা 5টা সমস্যা লিখবা।
এরপরে প্রতিবন্ধিত সমস্যা থেকে সমাধানের উপায় আমরা প্রায় 11টি উপায় এখানে পড়ছি, সেখান থেকে তুমি 10টি উপায় লিখবা, লিখে খাতায় লিখে মিলিয়ে দেখবা বইয়ের সাথে। এরপরে তুমি বাসায় এই পাঠটা দেখার পর প্রতিবন্ধিত সমস্যা ও সমাধানের উপায় বর্ণনাগুলো শিখে ফেলবে। শেখার পরে যে কোনো উদ্দীপক আসলে এই উত্তরটা দিতে পারবে। তাহলে আজকের মতো তোমাদের পাঠ এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।